হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব 40টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন যা আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং ডি এছাড়াও বিভিন্ন যে পরীক্ষাগুলি আসতে চলেছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে তোমরা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি আমাদের প্রথম প্রশ্ন দিয়ে। তো দেখো, আজকের প্রথম প্রশ্ন হলো, হরপ্পা সভ্যতা কত সালে আবিষ্কৃত হয়েছিল? হরপ্পা সভ্যতা আবিষ্কৃত হয়েছিল 1921 সালে। 1921 সালে। আর এই হরপ্পা সভ্যতা আবিষ্কার করেছিল দয়ারাম সাহানি। এবং এছাড়াও আরেকটা সভ্যতা রয়েছে যার নাম হলো মহেঞ্জোদারো সভ্যতা, সেটি আবিষ্কৃত হয়েছিল 1922 সালে। 1922 সালে, আর এটি আবিষ্কার করেছিল রাখাল দাস ব্যানার্জি বা রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, সিন্ধু সভ্যতায় কোথায় ধানের চাষের অস্তিত্ব পাওয়া যায়? সিন্ধু সভ্যতায় কোথায় ধানের চাষের অস্তিত্ব পাওয়া যায়? তো এখানে হলো লোথালে ধানের চাষের অস্তিত্ব পাওয়া যায় লোথালে। আর লোথাল হলো প্রাচীন এই সিন্ধু সভ্যতার একটি গুরুত্বপূর্ণ বন্দর ছিল লোথাল, যেটি বর্তমানে গুজরাট রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদে মোট কতগুলি সূত্র বা শ্লোক রয়েছে? ঋগ্বেদে কতগুলি শ্লোক রয়েছে? তো ঋগ্বেদে মোট শ্লোকের সংখ্যা 1028টি। 1028টি। পরবর্তী প্রশ্ন, মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? মহাবীরের জন্ম কোথায় হয়েছিল? তো মহাবীরের জন্ম হয়েছিল বৈশালীতে কুণ্ডগ্রাম। বৈশালীতে অবস্থিত কুণ্ডগ্রামে এই মহাবীরের জন্ম হয়েছিল। আর তিনি ছিলেন 24তম তীর্থঙ্কর ছিল মহাবীর। পরবর্তী প্রশ্ন, প্রথম জৈন সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? প্রথম জৈন সম্মেলন। তো প্রথম জৈন সম্মেলন 300 খ্রিস্টপূর্বাব্দে প্রথম জৈন সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল, আর এটি অনুষ্ঠিত হয়েছিল পাটলিপুত্রে। পরবর্তী প্রশ্ন, গৌতম বুদ্ধের প্রথম গুরুর নাম কি ছিল? গৌতম বুদ্ধের প্রথম গুরুর নাম ছিল আলার কালাম ছিল গৌতম বুদ্ধের প্রথম গুরু। পরবর্তী প্রশ্ন, তৃতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তৃতীয় বৌদ্ধ সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয়েছিল? তো সঠিক উত্তর হলো 250 খ্রিস্টপূর্বাব্দে। 250 খ্রিস্টপূর্বাব্দে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল মৌর্য সম্রাট অশোকের আমলে বৌদ্ধ সম্মেলন হয়েছিল এই তৃতীয় বৌদ্ধ সম্মেলন, আর এটি হয়েছিল পাটলিপুত্রে। পরবর্তী প্রশ্ন, প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন? তো সঠিক উত্তর হলো কুমারগুপ্ত প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাতা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, প্রথম পিতৃহন্তা রাজবংশ কোনটি ছিল? প্রথম পিতৃহন্তা রাজবংশ কোনটি ছিল? তো মগধের একটি রাজবংশ ছিল যার নাম হর্ষাঙ্ক বংশ। হর্ষাঙ্ক বংশকে প্রথম পিতৃহন্তা রাজবংশ বলা হয়, কারণ এই হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা বিম্বিসার তার পুত্র অজাতশত্রু সে বিম্বিসারকে হত্যা করে সিংহাসন লাভ করে, তাই জন্য এই বংশকেই পিতৃহন্তা রাজবংশ বলা হয়। পরবর্তী প্রশ্ন, নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? তো সঠিক উত্তর হলো মহাপদ্মনন্দ হলো এই নন্দ বংশের প্রতিষ্ঠাতা। পরবর্তী প্রশ্ন, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পাহাড়ের নাম কি? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পাহাড়ের নাম হলো স্যাডেল পিক হলো আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ পাহাড় বা সর্বোচ্চ স্থান স্যাডেল পিক। পরবর্তী প্রশ্ন, অলকানন্দা ও ভাগীরথীর নদীর মিলিত প্রবাহ বা মিলনস্থল কোথায় অবস্থিত? তো অলকানন্দা এবং ভাগীরথী মিলনস্থল অবস্থিত দেবপ্রয়াগে। অর্থাৎ দেবপ্রয়াগে অলকানন্দা এবং ভাগীরথী নদী দুটি এসে মিলিত হয়েছে এবং গঙ্গা নামে পরবর্তী ভারতের মধ্যে প্রবাহিত হয়েছে। পরবর্তী প্রশ্ন, নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত? নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত? তো সঠিক উত্তর হলো কৃষ্ণা নদীর উপর এই নাগার্জুন সাগর বাঁধটি অবস্থিত, আর এটি অবস্থিত তেলেঙ্গানা রাজ্যে এই নাগার্জুন সাগর বাঁধটি অবস্থিত। পরবর্তী প্রশ্ন, শ্বেত বিপ্লব প্রধানত কোন ক্ষেত্রে সর্বাধিক কার্যকরী হয়েছিল? তো শ্বেত বিপ্লব দুধ উৎপাদনের উপর ভিত্তি করে
গড়ে উঠেছিল এই শ্বেত বিপ্লব। আর এই শ্বেত বিপ্লবের ফলে দুধ উৎপাদন অধিক পরিমাণে বৃদ্ধি পেয়েছিল। আর একে অপারেশন ফ্লাডও বলা হয়। শ্বেত বিপ্লবকে অপারেশন ফ্লাডও বলা হয়। আর এই শ্বেত বিপ্লবের জনক হলো ভার্গিস কুরিয়ান। পরবর্তী প্রশ্ন, সরিস্কা অভয়ারণ্য কোথায় অবস্থিত? সরিস্কা অভয়ারণ্য, তো সরিস্কা অভয়ারণ্য অবস্থিত রাজস্থান রাজ্যে। রাজস্থান রাজ্যে অবস্থিত এই সরিস্কা অভয়ারণ্যটি। পরবর্তী প্রশ্ন দেখো, বর্তমানে ভারতে মোট কতগুলি ব্যাঘ্র প্রকল্প রয়েছে? তো বর্তমানে ভারতে মোট ব্যাঘ্র প্রকল্পের সংখ্যা 58টি। 58টি মোট ব্যাঘ্র প্রকল্প রয়েছে। আর যেটি মাধবগড় জাতীয় উদ্যান, মাধব জাতীয় উদ্যান, এখানে এই ব্যাঘ্র প্রকল্পটি যুক্ত হয়ে যেটি মধ্যপ্রদেশে অবস্থিত, এই 58তম ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছে এই মাধব জাতীয় উদ্যানকে নিয়ে। আর সর্বপ্রথম ব্যাঘ্র প্রকল্প গড়ে উঠেছিল 1973 সালে। 1973 সালে জিম করবেট ন্যাশনাল পার্কে, জিম করবেট ন্যাশনাল পার্কে। আর এই জিম করবেট হলো উত্তরাখণ্ডে অবস্থিত একটি জাতীয় উদ্যান, আর যেটি ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান, যেটি গড়ে উঠেছিল 1936 সালে। পরবর্তী প্রশ্ন, তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন কোথায় অবস্থিত? তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন অবস্থিত মহারাষ্ট্রে। মহারাষ্ট্রে এই তারাপুর অ্যাটমিক পাওয়ার স্টেশন। আর এটি হলো ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র, এই তারাপুর। পরবর্তী প্রশ্ন, কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে বেরি রোগ হয়? তো সঠিক উত্তর হলো ভিটামিন বি এর অভাবে বেরি রোগ হয়। ভিটামিন B1, ভিটামিন B1-এর অভাবে এই বেরি রোগটি হয়। পরবর্তী প্রশ্ন, 1 গ্রাম কার্বোহাইড্রেট দহনে কত ক্যালোরি তাপ উৎপন্ন হয়? তো 1 গ্রাম কার্বোহাইড্রেট দহনে মোট 4 কিলো ক্যালোরি, আর সঠিক বলতে 4.1 কিলো ক্যালোরি পার গ্রাম, 4.1 কিলো ক্যালোরি। পরবর্তী প্রশ্ন, একটি স্ট্যান্ডার্ড কিবোর্ডে কতগুলি ফাংশন কি থাকে? তো একটি স্ট্যান্ডার্ড কিবোর্ডে মোট 12টি ফাংশন কি লক্ষ্য করা যায়, মোট 12টি। F1 থেকে শুরু করে F12 যে কিগুলি রয়েছে মোট 12টি লক্ষ্য করা যায়। পরবর্তী প্রশ্ন, ভারতীয় সিনেমায় ট্র্যাজেডি রানী নামে কে পরিচিত ছিল? তো ভারতীয় সিনেমায় ট্র্যাজেডি রানী নামে পরিচিত ছিল মীরা কুমারী, মীরা কুমারী। পরবর্তী প্রশ্ন, গরিবি হাটাও স্লোগান কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল? তো গরিবি হাটাও স্লোগানটি পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দেওয়া হয়েছিল। আর এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের মুখ্যমন্ত্রী ছিল ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী ছিল পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারতের মুখ্যমন্ত্রী। আর এই পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হয়েছিল 1974 থেকে 1979 অবধি, 79 এই সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, জাতীয় উন্নয়ন পরিষদ কত সালে গঠিত হয়? তো জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয় 1952 সালে। 1952 সালে জাতীয় উন্নয়ন পরিষদ গঠিত হয়। পরবর্তী প্রশ্ন, গণপরিষদ জাতীয় পতাকার স্বীকৃতি কবে দেয়? গণপরিষদ জাতীয় পতাকার স্বীকৃতি দিয়েছিল 1947 সালে। 1947 সালে 22শে জুলাই জাতীয় পতাকার স্বীকৃতি দেয়। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতির অপসারণ প্রক্রিয়া সংবিধানের কোন ধারায় বর্ণিত আছে? তো রাষ্ট্রপতির অপসারণ প্রক্রিয়া সংবিধানের 61 নম্বর ধারায় আর্টিকেল 61 ধারায় রাষ্ট্রপতির অপসারণ প্রক্রিয়া বর্ণিত আছে। পরবর্তী প্রশ্ন, গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি? গ্যাসের চাপ মাপার যন্ত্রের নাম কি? তো সঠিক উত্তর হলো ম্যানোমিটার। ম্যানোমিটার হলো গ্যাসের চাপ মাপার যন্ত্র, হলো এই ম্যানোমিটার। আর ব্যারোমিটার সাহায্যে বায়ুর চাপ মাপা হয়, ব্যারোমিটার সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। আর এই থার্মোমিটার সাহায্যে উষ্ণতা মাপা হয়। আর এই হাইগ্রোমিটারের সাহায্যে বায়ুর আর্দ্রতা মাপা হয়। পরবর্তী প্রশ্ন, একটি নাইট্রোজেনবিহীন জৈব হরমোন কোনটি? একটি নাইট্রোজেনবিহীন জৈব হরমোন হলো ইথিলিন। ইথিলিন হলো একটি নাইট্রোজেনবিহীন জৈব হরমোন। আর এই ইথিলিন ফল পাকতে সাহায্য করে। এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বিভিন্ন পরীক্ষার জন্য। ফল পাকতে সাহায্যকারী একটি হরমোনের নাম কি? তো সঠিক উত্তর হলো ইথিলিন। পরবর্তী প্রশ্ন, বুকার পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলাকে? বুকার
পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে? তো সঠিক উত্তর হলো অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় হলো বুকার পুরস্কার প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা, অরুন্ধতী রায়। আর তিনি পেয়েছিলেন এই বুকার পুরস্কারটি 1997 এই দিনে তিনি অরুন্ধতী রায় বুকার পুরস্কারটি পেয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, খাজুরাহ মন্দির কোথায় অবস্থিত? খাজুরাহ মন্দির কোথায় অবস্থিত? তো খাজুরাহ মন্দিরটি অবস্থিত মধ্যপ্রদেশে অবস্থিত। খাজুরাহ মন্দিরটি মধ্যপ্রদেশে অবস্থিত, খাজুরাহ মন্দির। পরবর্তী প্রশ্ন, শাল গাছ কোন ধরনের গাছ? শাল গাছ কোন ধরনের গাছ? তো শাল গাছ হলো একটি পর্ণমোচী বৃক্ষ। শাল গাছ হলো একটি পর্ণমোচী বৃক্ষ, এই শাল গাছ। পরবর্তী প্রশ্ন, সার্ক এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? সার্ক এর মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত? তো সার্কের মুখ্য কার্যালয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত, সার্কের মুখ্য কার্যালয়। আর সার্কের সদস্য দেশের সংখ্যা হলো 8টি সদস্য দেশ রয়েছে সার্কের, 8টি। পরবর্তী প্রশ্ন, ছত্তিশগড় রাজ্য কত সালে গঠিত হয়? ছত্তিশগড় রাজ্য কত সালে গঠিত হয়? তো ছত্তিশগড় রাজ্যটি মধ্যপ্রদেশ ভেঙে ছত্তিশগড় রাজ্যটি 2000 খ্রিস্টাব্দে এই ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয়। 1 নভেম্বরে এই ছত্তিশগড় রাজ্যটি গঠিত হয় মধ্যপ্রদেশ রাজ্য ভেঙে। পরবর্তী প্রশ্ন, কর্কট ক্রান্তি রেখা নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে? তো সঠিক উত্তর হলো গুজরাট রাজ্যের মধ্য দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। আর ভারতের মোট 8টি রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখাটি গিয়েছে। মূলত গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, এছাড়াও রয়েছে ছত্তিশগড়, ঝাড়খণ্ড, এছাড়াও রয়েছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং রয়েছে মিজোরাম। এই 8টি রাজ্যের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। পরবর্তী প্রশ্ন, করমণ্ডল উপকূল কোন রাজ্যের উপকূল নামে পরিচিত? তো করমণ্ডল উপকূল হলো তামিলনাড়ু রাজ্যের একটি উপকূল, তামিলনাড়ু রাজ্যের। আর এই করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয়। একবার মৌসুমী বায়ু, যখন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতের মধ্যে প্রবেশ করে তখন একবার এই উপকূল অঞ্চলে বৃষ্টিপাত ঘটায়, এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু যখন প্রত্যাবর্তন করে তখন এই অঞ্চলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এনে করমণ্ডল উপকূলে বৃষ্টিপাত ঘটায়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন রাজ্যের সীমানা সর্বাধিক সংখ্যক রাজ্যের সীমানাকে স্পর্শ করে? তো ভারতের কোন রাজ্যের সীমানা? তো এখানে সঠিক উত্তর হলো উত্তরপ্রদেশের রাজ্যের সীমানা মোট 8টি রাজ্য এবং 1টি কেন্দ্রশাসিত অঞ্চলকে যুক্ত করেছে এই উত্তরপ্রদেশ রাজ্য। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা কোনটি? তো পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা হলো মুর্শিদাবাদ জেলা হলো পশ্চিমবঙ্গের রেশম শিল্পের প্রধান জেলা। পরবর্তী প্রশ্ন, আরাবল্লী পর্বত কী প্রকৃতির? তো আরাবল্লী পর্বত হলো এক প্রকারের ক্ষয়জাত পর্বত। এটি হলো প্রাচীন ভঙ্গিল পর্বত, আর এটি বর্তমানে ক্ষয় হচ্ছে আস্তে আস্তে, এটি হলো ক্ষয়জাত পর্বত। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের প্রধান দুটি মেমোরি কোনগুলি? তো কম্পিউটারের প্রধান দুটি মেমোরি হলো র্যাম এবং রোম হলো কম্পিউটারের প্রধান দুটি মেমোরি। আর র্যামের ফুল ফর্ম হলো র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং রোমের ফুল ফর্ম হলো রিড অনলি মেমোরি। পরবর্তী প্রশ্ন, NEP 2020 এর চেয়ারম্যান কে ছিলেন? NEP 2020 এর চেয়ারম্যান ছিল ডক্টর কস্তুরী রঙ্গন NEP 2020-তে চেয়ারম্যান ছিলেন। পরবর্তী প্রশ্ন এবং আমাদের শেষ প্রশ্ন, ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম কি? তো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রীর নাম হলো ইন্দিরা গান্ধী হলো ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এছাড়াও ভারতের প্রথম মুখ্যমন্ত্রী ছিল সুচেতা কৃপালনী। তিনি উত্তরপ্রদেশ রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছিল। এবং ভারতের প্রথম রাজ্যপাল হলো এই সরোজিনী নাইডু ছিল ভারতের প্রথম রাজ্যপাল। তিনিও ছিলেন উত্তরপ্রদেশ রাজ্যের রাজ্যপাল প্রথম। তো বন্ধুরা, এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 40টি প্রশ্ন, যা আপকামিং বিভিন্ন পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই জানাবে যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলে, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।